নমস্কার। আজকে আমাদের সামনে উপস্থিত রয়েছে শ্রীকৃষ্ণ ভারতী। তো আমরা আজকে জেনে নেব যে আমরা শুনে থাকি সবসময় যে কিছু গ্রহ বাধকপতি অবস্থায় থাকলে সেইটা খুব খারাপ হয়, আমরা শুনে এসেছি এটা ছিল মানে কোনো গ্রহ যদি বাধকপতি হয় আর কি, কোনো সবার প্রত্যেকের রাশিচক্রে মানে প্রত্যেকটা মানুষেরই কিছু কিছু বাধক স্থান বলে কিছু জিনিস আছে। তো এটাতে খারাপ হয় শুনে এসেছি। হ্যাঁ, বাধক কথাটার মানেই তো বাধাপ্রাপ্ত। হ্যাঁ, মানে সেটা হয়তো আপনারও থাকতে পারে, আমারও থাকতে পারে। এটার ব্যাখ্যাটা হচ্ছে 12টি রাশির মধ্যে আমি যদি রাশিকে যদি ভাগ করি, মেষ, বৃষ মানে বৃষ, মিথুন মানে চর রাশি, স্থির রাশি এবং হচ্ছে দ্বৈত রাশি, এরকমভাবে পরপর আসছে। মেষ হচ্ছে চর রাশি, বৃষ হচ্ছে স্থির রাশি, আবার ঠিক মিথুন হচ্ছে দ্বৈত রাশি, আবার ঠিক কর্কট হচ্ছে চর রাশি, আবার সিংহ হচ্ছে স্থির রাশি, আবার কন্যা হচ্ছে দ্বৈত রাশি। রাশিচক্রে ধরুন আমি আপনাকে একটা উদাহরণস্বরূপ বলি, ধরুন আপনার মেষ রাশির ঘর হচ্ছে আপনার লগ্ন, অর্থাৎ আপনার মেষ লগ্ন, তাহলে লগ্ন সাপেক্ষে চররাশির ক্ষেত্রে চররাশি কোনগুলো? মেষ, কর্কট, তুলা এবং মকর। স্থির রাশি কোনগুলো? বৃষ, সিংহ, বৃশ্চিক এবং কুম্ভ। দ্বৈত রাশি কোনগুলো? মিথুন, কন্যা, ওদিকে ধনু, ওদিকে মীন। পরপর বুঝতে পারছি তো? তাহলে মেষ রাশি অর্থাৎ চররাশির ক্ষেত্রে একাদশ স্থান হচ্ছে বাধক স্থান। মেষ রাশির অর্থাৎ মেষ লগ্ন আর কি, কোনো জাতক কিংবা জাতিকার মেষ লগ্ন, তার সাপেক্ষে একাদশ স্থান হচ্ছে কুম্ভ রাশির ভাব। এই কুম্ভ রাশির অধিপতি হলো শনি। তাহলে মেষ লগ্নের জন্য শনি হচ্ছে বাধকপতি গ্রহ। বাধকপতি থাকলে কি হয় সেটা আমি আসছি। আবার ঠিক ধরুন সিংহ রাশি হচ্ছে স্থির রাশি। এই সিংহ রাশির ঘর যদি কারোর যদি লগ্ন হয়, অর্থাৎ সিংহ লগ্নের জন্য নবম স্থান হচ্ছে মেষ রাশির ভাব, মেষ রাশির অধিপতি হলো মঙ্গল, তাহলে সিংহ লগ্নের জন্য মঙ্গল হচ্ছে বাধকপতি। ঠিক সেরকমই দ্বৈত রাশি আমি যদি ধরি, কন্যা রাশি যদি কারোর লগ্ন হয়, সেই দ্বৈত রাশির সাপেক্ষে সপ্তম স্থান হচ্ছে বাধকপতি। অর্থাৎ কারো যদি কন্যা রাশিতে জন্ম মানে কন্যা লগ্ন যদি কারোর হয়, তাহলে মীন রাশির ভাব হচ্ছে তার বাধক স্থান, অর্থাৎ বৃহস্পতি তার বাধকপতি। তাহলে চররাশির সাপেক্ষে একাদশ স্থান বাধকপতি, স্থির রাশির সাপেক্ষে নবম স্থান বাধকপতি এবং দ্বৈত রাশির সাপেক্ষে সপ্তম স্থান বাধকপতি। এই বাধকপতি কোনো গ্রহ থাকলে যদি সেই গ্রহের দৃষ্টি থাকে আপনার কর্মভাবে, আপনার ধনভাবে, তাহলে প্রভূত খারাপ। আবার এই বাধকপতি গ্রহ যদি কারোর নিচস্থ অবস্থায় থাকে, সেই ভাবের কারক খারাপ। ধরুন কারোর কর্মভাবে বাধকপতি গ্রহ কর্মভাবে নিচস্থ, তাহলে কিন্তু তার কর্মস্থানটা কিন্তু অবশ্যই ডিস্টার্ব দেবে। সে কর্ম সংক্রান্ত কোনোদিনও সাকসেস পাবে না এবং যোগ্যতা অনুযায়ী উত্তম কর্মলাভে তার বিলম্ব হবে। আবার বাধকপতির দশা অন্তর্দশায় যদি সেই দশা অন্তর্দশা আমাদের জীবনে পাই আমরা, সেই কখনো কিন্তু ভালো ভালো ফলাফল হতে পারে না। আবার কোনো বাধক গ্রহ যেই ভাবে থাকবে, ধরুন কারোর পঞ্চম ভাবে আছে, পঞ্চম ভাব থেকে আমাদের উচ্চশিক্ষা, প্রণয়, প্রেম, ভালোবাসা, বিভিন্ন রকমের জ্ঞান, গরিমা এগুলোকে নির্দেশ করে। সেই বাধকপতি গ্রহ যদি কারোর পঞ্চম ভাবে থাকে, বাধকপতি গ্রহ যেই ভাবে থাকবে তার কারকতা কিন্তু সে নষ্ট করে দেবে। তাহলে বোঝা গেল জন্মছকে বাধকপতি গ্রহ প্রত্যেকেরই থাকছে, আমাকে বিচার করতে হবে। বাধকপতি দশান্তর্দশা কখনো ভালো ফল দিতে পারে না। বাধকপতি গ্রহ যদি কুপিত হয় তাহলে কিন্তু নানাবিধ সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হই। আমরা হয়তো বুঝতে পারি না যে কেন হচ্ছে, কী করে হচ্ছে, অন্যান্য গ্রহ তো ফেভার, কিন্তু বাধকপতি জ্যোতিষের কিন্তু বর্ণ পরিচয়ে অত্যন্ত প্রাথমিক জিনিস। সঠিকভাবে বাধকপতিকে নির্ণয় করে চিহ্নিত করে তার সঠিক পদক্ষেপ যদি করা যেতে পারে, তাহলে জীবন কিন্তু
আরও মসৃণ হতে পারে। তাহলে আজ আমরা জেনে নিলাম বাধকপতি গ্রহ কি, ব্যাখ্যাটা পুরোটাই জানলাম। তো আপনাদের যে বাধকপতি গ্রহটা রয়েছে এটার আপনাদের বিচার করতে হবে, বিচার করলে তাহলে আপনারা ভালো ফল পাবেন এবং জীবনে আরও উন্নত সফল হতে পারবেন। তাহলে নিচের দেওয়া নম্বরে সত্ত্বর যোগাযোগ করুন। ভালো থাকবেন, ধন্যবাদ। নমস্কার।